আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য এবং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা জানবো অ্যারোমেটিক যৌগ কাকে বলে। সমতলীয় বলয়াকৃতির যেসব যৌগে কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন থাকে এবং 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন দ্বারা আণবিক অরবিটাল সৃষ্টি হয় বা 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে, যেখানে n হলো বলয় সংখ্যা। অর্থাৎ অ্যারোমেটিক যৌগ কি হবে? চাকরিক হবে বা বলয় তৈরি করবে এবং ওই বলয়ে কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন থাকবে। অর্থাৎ একটি একক বন্ধনের পর একটি দ্বিবন্ধন, তারপর পুনরায় একক বন্ধন, আবার দ্বিবন্ধন, এভাবে একক বন্ধন এবং দ্বিবন্ধন পর্যায়ক্রমে আবর্তিত হবে। সেই কথাটি বলা হয়েছে কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন থাকবে। এবং যেহেতু দ্বিবন্ধন থাকবে সুতরাং কি এখানে পাই বন্ধন থাকবে। পাই বন্ধন যে ইলেকট্রনগুলো তৈরি করে তাদেরকে বলা হয় পাই ইলেকট্রন এবং এই ইলেকট্রনের সংখ্যা হবে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, যেখানে n হবে বলয় সংখ্যা। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হওয়া যাক। যেমন আমরা উদাহরণ হিসেবে বেনজিনকে চিন্তা করেছি। বেনজিনের আণবিক সংকেত C6H6 এবং এর গাঠনিক সংকেত হচ্ছে এই রকম। অর্থাৎ বেনজিন কি ষড়ভুজ আকৃতির একটি বলয় তৈরি করেছে। এখানে 6টি কার্বন মিলে কি করেছে? একটি ষড়ভুজ আকৃতির বলয় তৈরি করেছে, যেখানে আমরা যদি খেয়াল করি কার্বন কার্বন একক বন্ধন, এরপরে কার্বন কার্বন দ্বিবন্ধন, এরপর একক বন্ধন, এরপর পুনরায় কি দ্বিবন্ধন। অর্থাৎ এখানে কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন ঘটেছে। ফার্স্টে একক, তারপর দ্বিবন্ধন, তারপর আবার একক বন্ধন, অর্থাৎ দ্বিবন্ধন ও একক বন্ধন পর্যায়ক্রমে আবর্তিত হয়েছে। এখানে যেহেতু বলয় সংখ্যা একটি, সুতরাং এর সঞ্চরণশীল পাই ইলেকট্রন কত হবে? n এর মান যদি 1 হয় তাহলে কত? 4 1 4, আর 4-এর সাথে 2 যোগ করলে কত হয়? 6। অর্থাৎ এই বেনজিন বলয়ে টোটাল সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে 6টি। আমরা জানি কি? আমরা জানি পাই বন্ধন তৈরি হয় দুটি পরমাণু তাদের একটি করে ইলেকট্রনের পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে। অর্থাৎ এই পাই বন্ধনে কয়টি ইলেকট্রন রয়েছে টোটাল? এই পাই বন্ধনে টোটাল ইলেকট্রন আছে 2টি, যার একটি এই কার্বন শেয়ার করেছে, যার একটি এই কার্বন শেয়ার করেছে। এখানে পাই বন্ধন আছে কয়টি? পাই বন্ধন আছে হচ্ছে 3টি। সুতরাং পাই ইলেকট্রন কয়টি হবে? একটিতে যদি 2টি থাকে, 3টিতে কত হবে? 6টি। অর্থাৎ এখানে টোটাল সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে 6টি, যেটি কিন্তু এই যে সংজ্ঞা এটিকে সমর্থন করে। অর্থাৎ 4n+2 সংখ্যক যে সূত্র এটিকেও সমর্থন করেছে। একে সাধারণত এইভাবে প্রকাশ করা হয়, আবার এইভাবেও প্রকাশ করা হয়। এটি এভাবে প্রকাশ করা হয় মূলত রেজোনেন্সের কারণে। রেজোনেন্স কি সেটি আমরা একটু পরেই বুঝতে পারব। সবচেয়ে স্থিতিশীল এবং সরল অ্যারোমেটিক যৌগ হলো বেনজিন। মূলত অ্যারোমেটিক যৌগগুলো বেনজিনের ডেরিভেটিভ। এই যে এখানে কার্বন পরমাণুগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে, এই হাইড্রোজেন পরমাণুগুলো আবার বিভিন্ন ধরনের যৌগমূলক দ্বারা বা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে কি করে? প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে, সেগুলোকেও অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারোমেটিক যৌগ মূলত এইরকম বলয় থাকবে এবং কার্বন যে হাইড্রোজেনের সাথে যুক্ত রয়েছে সবসময় এই হাইড্রোজেনের সাথে নাও থাকতে পারে, এখানে অন্য পরমাণু থাকতে পারে, তবে যে মূল যে ষড়ভুজ আকৃতির স্ট্রাকচার এটা কিন্তু সেম থাকবে। একাধিক বেনজিন বলয়যুক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগ বলে। যেমন এখানে যদি আমরা একটু খেয়াল করি, উদাহরণ হিসেবে আমরা নিয়েছি ন্যাপথালিন C10H8, অ্যানথ্রাসিন C14H10। এখানে ন্যাপথালিন 2টি বেনজিন বলয় দ্বারা তৈরি হয়েছে। অ্যানথ্রাসিন কয়টি বলয় দ্বারা তৈরি হয়েছে? অ্যানথ্রাসিন 3টি বেনজিন বলয় দ্বারা গঠিত হয়েছে। এদেরকে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগ বলে। এখানে যেহেতু 2টি বলয় রয়েছে সুতরাং এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত হবে? n এর জায়গায় 2 হবে, তাহলে 4 দুগুণে 8 আর 2 যোগ করলে কত হয়? 10। অর্থাৎ এই দুই বলয় মিলে টোটাল পাই ইলেকট্রন আছে 10টি এবং 2টি করে ইলেকট্রন মিলে একটি পাই বন্ধন গঠন করলে তাহলে এই দুই বলয় পাই বন্ধন আছে কয়টি? 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই কত হয়? 5। অর্থাৎ এই দুই বলয় মিলে এখানে পাই বন্ধন আছে 5টি। একইভাবে অ্যানথ্রাসিনের ক্ষেত্রে যেহেতু 3টি বলয় আছে সুতরাং এর সঞ্চরণশীল পাই ইলেকট্রন হবে 3 4 12 আর 2 কত? 14। অর্থাৎ এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে 14টি এবং এই 3 বলয় টোটাল পাই বন্ধন কত হবে? 14কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই কত হয়? 7। অর্থাৎ এই 3টি বলয় টোটাল পাই বন্ধন আছে 7টি। এবার আসো আমরা সেটি এঁকে দেখাবো। এটি কি? এটি হচ্ছে ন্যাপথালিন।
ন্যাপথালিনে 2টি বলয় আছে। আমরা যদি খেয়াল করি এখানে প্রত্যেকটা কণাতে কি আছে, প্রত্যেকটা কণাতে কার্বন আছে। এবার কার্বন আমরা হিসাব করে দেখব এখানে C10 কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি কার্বন আছে এখানে। দেখো কার্বনের 4টি হাতে কিন্তু পূর্ণ হয়েছে, অর্থাৎ এই কার্বন কোনো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত নাই। একইভাবে এই কার্বনও কিন্তু 4 হাত পূর্ণ করেছে, 1 2 3 4, এটিও কোনো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে না। কিন্তু এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন এবং এই পাশের যে 4টি কার্বন, এদের যদি আমরা খেয়াল করি দেখব এদের 1 2 3 3টি হাত পূর্ণ রয়েছে, বাকি ফাঁকা আছে একটি, সেটি কি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। সুতরাং এই পাশে 4টি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেনের সাথে, এই পাশে 4টি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে, অর্থাৎ টোটাল হাইড্রোজেন আছে কয়টি? টোটাল হাইড্রোজেন আছে 8টি আর কার্বন আছে 10টি। আণবিক সংকেত কিন্তু মিলে গেল। এবার আসো আমরা দেখব পাই বন্ধন আছে কয়টি? 1 2 3 4 5, অর্থাৎ এখানে পাই ইলেকট্রন আছে কয়টি? 10টি, যেটি 4n+2 যে সূত্র সেটিকে কিন্তু সমর্থন করে। একইভাবে অ্যানথ্রাসিনের বিষয়টিও সেই রকম, অর্থাৎ বলয় সংখ্যা জানা থাকলে তোমরা সহজেই পাই ইলেকট্রনের মান বের করতে পারবে, এবং পাই ইলেকট্রনের মান বের করতে পারলে তোমরা অবশ্যই পাই বন্ধনও বের করতে পারবে, এবং পাই বন্ধন বের করতে পারলে কি তোমরা অবশ্যই এর গাঠনিক স্ট্রাকচারটাও লিখতে কিন্তু পারবে। অ্যারোমেটিক যৌগে দ্বিবন্ধন উপস্থিত থাকলেও এরা অসম্পৃক্ততার পরীক্ষা দেয় না, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনে দ্বিবন্ধন থাকার ফলে ওরা যেমন বেয়ার দ্রবণ এবং ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে কালার পরিবর্তন করে, অ্যারোমেটিক যৌগ কিন্তু ওই ধরনের কোনো বিক্রিয়া দেয় না। এরা কোনো সংযোজন বিক্রিয়াও দেয় না, এরা কেবল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। অর্থাৎ অ্যারোমেটিক যৌগে যেমন আমরা একটু আগেই দেখালাম যে এখানে যে কার্বনগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, এই কি কোনো ইলেকট্রোফাইল এই হাইড্রোজেনকে শুধুমাত্র প্রতিস্থাপিত করতে পারে। যদি ইলেকট্রোফাইল এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তাহলে সেটিকে বলা হয় ইলেকট্রোফিলিক বিক্রিয়া। আর ইলেকট্রোফাইল তাদেরকেই বলা হয় যারা ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়। এখানে যেহেতু পাই বন্ধন আছে, অর্থাৎ কি এখানে পাই ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রনের এক ধরনের ঘনত্ব আছে, যার ফলে কি যারা ইলেকট্রোফাইল তারা সহজেই এই বলয় দ্বারা আকৃষ্ট হয়, এবং বলয় দ্বারা আকৃষ্ট হয়ে কি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ওরা নিজেরাই যুক্ত হয়, যার কারণে এরা কেবল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এরপর অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধন দ্বারা, এরপর আমরা একটু রেজোনেন্সের বিষয়টি বুঝবো, এটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধন দ্বারা গঠিত সমতলীয় চাক্রিক কাঠামোর ওপর এবং নিচে পাই আণবিক অরবিটাল থাকে। এই পাই অরবিটালে 4n+2 সংখ্যক ইলেকট্রন পুনর্বিন্যস্ত হয়ে যৌগের একাধিক গঠন তৈরি করে। একে রেজোনেটিং গঠন বলে। যৌগের এই ধর্মকে রেজোনেন্স বা অনুরণন বলে, এবং পাই অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে বলা হয় সঞ্চরণশীল পাই ইলেকট্রন। এখানে যদি খেয়াল করো এটি হচ্ছে বেনজিন বলয়। বেনজিন বলয় দিয়ে আমরা বুঝিয়ে দিব। বেনজিনে কি 6টি কার্বন রয়েছে, এবং 6টি কার্বন মিলে কি ষড়ভুজ আকৃতির একটি গঠন তৈরি করেছে। এখানে প্রত্যেকটি কার্বন পরমাণু কি একটি করে পাই বন্ধন তৈরি করেছে, প্রত্যেকটি কার্বন পরমাণু কি একটি করে পাই বন্ধন তৈরি করেছে। সুতরাং প্রত্যেকটি কার্বন পরমাণু হচ্ছে sp2 হাইব্রিডাইজ। বিষয়টা যদি আমি অন্য জায়গায় একটু এঁকে বোঝানোর চেষ্টা করি, প্রত্যেকটি কার্বন পরমাণু কি প্রত্যেকটি কার্বন পরমাণু হচ্ছে sp2 হাইব্রিডাইজ, অর্থাৎ প্রত্যেকটি কার্বন পরমাণু 3টি করে সংকর অরবিটাল তৈরি করেছে, যার 2টি দ্বারা পাশাপাশি 2টি কার্বন পরমাণুর সাথে কি সিগমা বন্ধন তৈরি করে, আর অবশিষ্ট একটি সংকর অরবিটাল দ্বারা হাইড্রোজেন পরমাণুর সাথে সিগমা বন্ধন তৈরি করে। এবং কার্বন পরমাণুর যে আরেকটি অরবিটাল রয়েছে বিশুদ্ধ অবস্থায়, সেটি কিন্তু পাশাপাশি অতিক্রমণ করে বা সমান্তরালভাবে অতিক্রমণ করে কি দ্বিবন্ধন তৈরি করে। এখন এই কার্বন এই কার্বনের যে বিশুদ্ধ অরবিটালটি রয়েছে, একে বলা হচ্ছে বিশুদ্ধ পাই অরবিটাল। এই পাই অরবিটাল কি এই কার্বনের সাথেও পাশাপাশি অতিক্রমণ করতে পারে, আবার এইটার সাথেও পাশাপাশি অতিক্রমণ করতে পারে। যখন এইটার সাথে পাশাপাশি অতিক্রমণ করবে তখন এ কি করবে, এ হচ্ছে এইটার সাথে পাশাপাশি অতিক্রমণ করবে, আর এই কার্বনের পাই অরবিটাল হচ্ছে এর সাথে পাশাপাশি অতিক্রমণ করবে। বিশুদ্ধ অরবিটাল কি করে, পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন তৈরি করে। যদি তখন এই কার্বন এর সাথে অতিক্রমণ করে, এই কার্বন এর সাথে এবং এই কার্বন এর সাথে, তখন আমরা
এই রকম একটি স্ট্রাকচার পাবো। আর যদি এই কার্বন এর সাথে না করে এই কার্বনটি এর সাথে পাশাপাশি অধিক্রমণ করে পাই বন্ধন তৈরি করে, তখন এই কার্বন এর সাথে অধিক্রমণ করবে এবং এই কার্বন তখন এর সাথে পাশাপাশি অধিক্রমণ করবে, করার ফলে কি এই স্ট্রাকচার তৈরি হবে। এখানে কিন্তু দ্বিবন্ধন না, এটি কাটা দেয়া হয়েছে, অর্থাৎ কি দুইটি স্ট্রাকচার সম্ভব। এবং এই যে বিশুদ্ধ পাই অরবিটালের পাই ইলেকট্রনগুলো আছে, এরা কিন্তু প্রতিনিয়ত এইভাবে অধিক্রমণ চেঞ্জ করে থাকে, অর্থাৎ পরিবর্তন করে, কখনো এই কার্বনের সাথে করছে, আবার কখনো এর সাথে ভেঙে এর সাথে করছে। এর ফলে কি ইলেকট্রনগুলো এই অরবিটালে স্থির থাকে না, এরা প্রতিনিয়ত নিজেদের অবস্থান পরিবর্তন করছে, যার ফলে এই পাই অরবিটালের ইলেকট্রনগুলোকে কি বলা হয়? পাই অরবিটালের ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন। এবং এরা অবস্থান পরিবর্তনের কারণে একাধিক যে গঠন সম্ভব হচ্ছে, এদেরকে বলা এই গঠনগুলোকে বলা হচ্ছে রেজোনেটিং গঠন, এবং যে ধর্মের দ্বারা এই গঠন তৈরি সম্ভব হচ্ছে তাকে বলা হচ্ছে রেজোনেন্স বা অনুরণ। এখন এই যৌগকে যদি আণুবীক্ষণিক যন্ত্রে বিশ্লেষণ করা হয়, সেই ক্ষেত্রে এর যে বন্ধন এটি কিন্তু স্থিরভাবে পাওয়া যাবে না, মানে এক্স্যাক্টলি বোঝা যাবে না যে বন্ধনটা এখানে আছে নাকি এখানে আছে, যার কারণে বেনজিনকে এইভাবে প্রকাশ করা হয়, মাঝখানে গোল চিহ্ন দ্বারা লেখা হয়, বা অ্যারোমেটিক যৌগগুলোকে এভাবে গোল চিহ্ন দ্বারা লেখা হয়। আর এই যে বিশুদ্ধ পাই অরবিটালের কথা আমরা বললাম, যেটি হচ্ছে এখানে বিশুদ্ধ যে পাই অরবিটাল, এটি কিন্তু শঙ্কর অরবিটালগুলোর সাথে লম্ব বরাবর আছে, অর্থাৎ sp2 যে শঙ্কর অরবিটাল তৈরি করেছে। এখানে আমি হাইড্রোজেনের বন্ধন দেখাই না, বেশি ঘিপেজিপি হবে বলে। এই হাইড্রোজেনের সাথে কার্বন শঙ্কর অরবিটাল দ্বারা সিগমা বন্ড তৈরি করেছে, পাশাপাশি দুইটি কার্বনের সাথে সিগমা বন্ধন করে কি মূল যে চক্র কাঠামো সেটি তৈরি করেছে। আর এই সবগুলো কিন্তু একই সমতলে অবস্থিত। আর অবশিষ্ট যে বিশুদ্ধ পাই অরবিটাল আছে, এটি কিন্তু একতলে না, এটি হচ্ছে এই চক্র বরাবর লম্বভাবে অবস্থিত, বা এই সমতল বরাবর, চক্রের সমতল বরাবর লম্বভাবে অবস্থিত। এবং এই পাই আণবিক অরবিটালের ইলেকট্রনগুলোকে বলা হয় সঞ্চরণশীল পাই ইলেকট্রন, কারণ আমরা আগেই দেখেছি এরা কিভাবে অবস্থান পরিবর্তন করতে পারে, এবং অবস্থান পরিবর্তনের কারণে একাধিক গঠন সম্ভব হয়, যাকে বলা হয় রেজোনেটিং গঠন, এবং যৌগের এই ধর্মকে বলা হয় রেজোনেন্স বা অনুরণ। আশা করি রেজোনেন্স এবং অনুরণের বিষয়টি তোমরা খুবই স্পষ্টভাবে বুঝতে পেরেছো। আবারও বলছি, এইখানকার যে বিশুদ্ধ পাই অরবিটালগুলো আছে, এরা কিন্তু পজিশন চেঞ্জ করতে পারে, এটি এর সাথেও পাই বন্ধন তৈরি করতে পারে, এর সাথেও পাই বন্ধন তৈরি করতে পারে, এবং কন্টিনিউয়াসলি এই পরিবর্তন ঘটতেই থাকে, যার ফলে কি একাধিক গঠন সম্ভব হয়েছে, যার কারণে যৌগটিকে এইভাবে প্রকাশ করা হয়েছে। প্রকারভেদ। অ্যারোমেটিক যৌগগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যথা সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। যদি অ্যারোমেটিক যৌগের চক্র কাঠামো শুধুমাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত হয়, তবে তাদেরকে সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলে। যেমন এখানে বেনজিন, মিথাইল বেনজিন, এখানে বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে মিথাইল বেনজিন উৎপন্ন করেছে। ন্যাপথালিন, অ্যান্থ্রাসিন, এই সবগুলো কি যে চক্র কাঠামো, সবগুলো কি প্রত্যেকটা কোণায় একটি করে কার্বন পরমাণু আছে, কার্বন পরমাণু মিলে কি চক্র গঠন করেছে, যার কারণে এটি হচ্ছে কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। আর আরেকটি হচ্ছে বিষমচাক্রিক বা হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। যদি অ্যারোমেটিক যৌগের চক্র কাঠামো কার্বন পরমাণু ছাড়াও অন্যান্য হেটেরো পরমাণু, অর্থাৎ কার্বন ব্যতীত অন্য পরমাণু, যেমন অক্সিজেনও হতে পারে, নাইট্রোজেনও হতে পারে, সালফারও হতে পারে, এইগুলো দ্বারা গঠিত হয়, তবে তাদেরকে বিষমচাক্রিক বা হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলে। যেমন এখানে যদি আমরা খেয়াল করি, দেখব এখানে কিন্তু কার্বন নাই, অক্সিজেন আছে। এটি হচ্ছে কি ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন। এখন এখানে তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে ফিউরানের এখানে তো কার্বন কার্বন দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, আবার একক বন্ধন, এখানে কিন্তু কার্বন নাই। কার্বন কার্বন যদি হিসাব করো তাহলে কিন্তু একান্তরই আছে, এইটা হচ্ছে অক্সিজেন। তাহলে তুমি বলতে পারো এখানে পাই বন্ধন যেহেতু দুইটি, সুতরাং পাই ইলেকট্রন কয়টি হবে? পাই ইলেকট্রন হবে 2 × 4, 4টি। কিন্তু আমরা তো অ্যারোমেটিক যৌগের যে সংজ্ঞায় পড়েছি 4n+2 সংখ্যক, অর্থাৎ বলয় যেহেতু একটি, পাই সঞ্চরণশীল পাই ইলেকট্রন হওয়ার কথা কয়টি? 6টি, কিন্তু এখানে তো আমাদের 4টি হলো, 6টি। দেখো কিভাবে 6টি সেটা একটি বোঝার চেষ্টা করো। এই 2 পাই বন্ধন আছে কয়টি? টোটাল 4টি সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। আর এই যে অক্সিজেনের
সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 6টি, যার 2টি দ্বারা এই 2টি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। অবশিষ্ট 2 জোড়া ইলেকট্রন আছে, যার এক জোড়া থাকে বলয়ের ভেতরে, এক জোড়া থাকে বলয়ের বাইরে। এই যে বলয়ের ভেতরে যে এক জোড়া ইলেকট্রন আছে, এই 2 ইলেকট্রন কি করে? রেজোনেন্সে অংশগ্রহণ করে। তাহলে সঞ্চারণশীল পাই ইলেকট্রন কয়টি হলো? সঞ্চারণশীল পাই ইলেকট্রন তখন কিন্তু 6টি হয়। একইভাবে থায়োফিনের ক্ষেত্রেও সালফারের বলয়ের ভেতরে যে 2টি ইলেকট্রন থাকে তারা হচ্ছে রেজোনেন্সে অংশগ্রহণ করার মাধ্যমে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা এখানেও কত হয়? 6টি হয়। একইভাবে পাইরোলের ক্ষেত্রেও তাই। আর পিরিডিনের ক্ষেত্রে যে পিরিডিন তো কার্বনের সাথে সরাসরি দ্বিবন্ধন করে এবং এর যে অবশিষ্ট এক জোড়া ইলেকট্রন থাকে সেটি যার কারণে কি বাইরে থাকে, কারণ এখানে অলরেডি বলয়ের ভেতর কিন্তু 3টি পাই বন্ধন তৈরি হয়েছে, অর্থাৎ বলয় সঞ্চারণশীল 6টি পাই ইলেকট্রন আছে। সো নাইট্রোজেনের যে মুক্ত জোড় ইলেকট্রন আছে সেটিকে বলয়ের ভিতরে গিয়ে পার্টিসিপেট করার, রেজোনেন্সে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন হয় না। আশা করি রেজোনেন্সের বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা অ্যারোমেটিক যৌগের বিক্রিয়াগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব।